মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতেও সবসময় উত্তপ্ত থাকে তাই না? কিন্তু এবার যে খবরগুলো আসছে সেগুলো সত্যি বেশ অভাবনীয়। রাতারাতি বলতে গেলে একেবারে চোখের পলকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি ভেঙে পড়েছে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। কোনো ভনিতা ছাড়াই চলুন সরাসরি দেখে নিই ঠিক কী ঘটছে সেখানে। পরিস্থিতি কতটা ভয়াবহ সেটা বুঝতে গেলে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এই কথাটা একটু মন দিয়ে শোনা দরকার। উনি একেবারে সরাসরি হুমকি দিয়ে বলেছেন, যদি যুদ্ধবিরতি না থাকে তাহলে কিছুই আর জানার দরকার পড়বে না, ইরান থেকে শুধু একটা বিশাল আলোর ঝলকানি দেখা যাবে। বুঝতে পারছেন তো ব্যাপারটা? এই আলোর ঝলকানি বা গ্লো শব্দটা কিন্তু আসলে একটা পারমাণবিক হামলার দিকেই ইঙ্গিত করছে। এই ধরনের কথাবার্তা থেকেই বেশ বোঝা যায় উত্তেজনা এই মুহূর্তে ঠিক কতটা চরমে পৌঁছেছে। তো প্রথমেই চলুন কথা বলি এই ভেঙে যাওয়া যুদ্ধবিরতি নিয়ে। কাগজে কলমে বা কূটনৈতিকভাবে হয়তো বলা হচ্ছে যে পরিস্থিতি শান্ত আছে, কিন্তু বাস্তবে ঘটনাগুলো ঘটেছে একেবারে ঝড়ের গতিতে। প্রথমে কি হলো? মার্কিন যুদ্ধজাহাজ প্রণালীর দিকে এগুলো, আর ঠিক তারপরেই ইরানের আইআরজিসি সেই জাহাজগুলোকে টার্গেট করে বহুমুখী মিসাইল হামলা চালালো। আমেরিকাও কি চুপ করে থাকবে? তাদের ইউএস সেন্টকম সাথে সাথেই পাল্টা আঘাত হানল। ভাবুন একবার, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একটা আপাত শান্ত অবস্থা কিভাবে সরাসরি চরম সামরিক সংঘাতে রূপ নিল। এবার চলুন দেখি এই প্রণালীর ভেতরের সংঘাতটা আসলে কেমন ছিল। এই পুরো ঝামেলার কেন্দ্রবিন্দু কিন্তু হরমুজ প্রণালী। পারস্য উপসাগর আর ওমান উপসাগরকে যুক্ত করা এই সরু জলপথটা যে কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো আপনারা অনেকেই জানেন। বিশ্বজুড়ে জ্বালানি আর জাহাজ চলাচলের একটা প্রধান ধমনী বলতে পারেন একে। তো এই রকম একটা জায়গায় সামরিক সংঘাত হওয়া মানে কি? মানে হলো গোটা বিশ্বের যোগাযোগ ব্যবস্থা আর অর্থনীতি যে কোনো মুহূর্তে থমকে যাওয়ার একটা বিশাল ঝুঁকি তৈরি হওয়া। এখন ঠিক কোন জাহাজগুলোর উপর হামলা হলো? বাহরাইনের দিক থেকে আসা 3টি মার্কিন গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার, ইউএসএস ট্রাক্সটন, ইউএসএস রাফায়েল পেরাউল্টা এবং ইউএসএস ম্যাসন, এই হরমুজ প্রণালী পার হচ্ছিল। এই ডিস্ট্রয়ারগুলোর মূল কাজই হল নিজস্ব শক্তিশালী রাডার দিয়ে আকাশের শত্রুর মিসাইল শনাক্ত করা আর ধ্বংস করা। আর ঠিক তখনই ইরানের আইআরজিসি ড্রোন, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল দিয়ে এই জাহাজগুলোর ওপর একেবারে বহুমুখী হামলা চালায়। এটা কিন্তু কোনো ছোটোখাটো বা বিচ্ছিন্ন ঘটনা ছিল না, একেবারে সরাসরি বড় মাপের একটা সামরিকা। তবে সংঘাত কিন্তু শুধু এই জলপথই আটকে থাকেনি, এর পরিধি আরও বেড়েছে। ঝামেলাটা খুব দ্রুতই আশেপাশের অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়ে। মার্কিন জাহাজগুলোর সংযুক্ত আরব আমিরাতের জলসীমা ব্যবহার করে এগোচ্ছিল, আর শোনা যাচ্ছে আমিরাতের অনুমতি নিয়েই তারা সেখানে ঢুকেছিল। এর ফল কি হলো? ইরান সোজা আমিরাতের একটা তেলের খনিতে ড্রোন হামলা চালিয়ে বসল, আর সেখানে দাও দাও করে আগুন জ্বলে উঠল। এরপর ইউএস সেন্টকমও চুপ করে বসেনি। তারা ইরানের বিভিন্ন সামরিক পরিকাঠামোতে পাল্টা হামলা শুরু করে। এই ধাপগুলো দেখলেই বুঝতে পারবেন কিভাবে একটার সাথে আরেকটা ঘটনা একেবারে চেইন রিঅ্যাকশনের মতো জড়িয়ে গেছে। আমেরিকার এই পাল্টা আঘাতগুলো ঠিক কোথায় কোথায় হয়েছে জানেন? আমেরিকার সেন্ট্রাল কমান্ড, বন্দর আব্বাস এবং কেশম দ্বীপের সামরিক পরিকাঠামোগুলোতে, বিশেষ করে মিসাইল এবং ড্রোন লঞ্চ সাইটগুলোতে ব্যাপক আঘাত এনেছে। এছাড়াও বন্দর খামির এবং সিরিকের মতো উপকূলীয় এলাকাগুলোতেও নাকি হামলা হয়েছে। ভাবা যায়, খোদ তেহরানের কাছাকাছি এলাকাতেও হামলার খবর পাওয়া যাচ্ছে। এই তীব্র পাল্টাপাল্টি আক্রমণ থেকেই বেশ পরিষ্কার যে পরিস্থিতি আসলে কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আর এই উত্তেজনার আঁচ কি লেগেছে অন্য সীমান্তেও। লেবানন সীমান্তে হিজবুল্লাহ বলতে গেলে দ্বিতীয় একটা ফ্রন্ট খুলে ফেলেছে। খবর অনুযায়ী দক্ষিণ লেবাননে থাকা ইসরায়েলি বাহিনীর ওপর তারা এক ধাক্কায় 13টি নতুন হামলা চালিয়েছে। অর্থাৎ উপসাগরীয় অঞ্চলের এই সংঘাত বৃহত্তর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতাকেও একেবারে নাড়িয়ে দিচ্ছে, আর সংঘাতের জাল ক্রমশ ছড়াচ্ছে। এবার চলুন একটু দেখি এই অস্ত্রযুদ্ধের পাশাপাশি কথার লড়াইটা কেমন চলছে। একদিকে তো আকাশে মিসাইল আর ড্রোনের লড়াই, অন্যদিকে আবার কথার লড়াইও কিন্তু চরমে। যুক্তরাষ্ট্র বলছে তারা নাকি শুধু আত্মরক্ষার জন্যই কাজ করেছে, তাদের কোনো যুদ্ধজাহাজের ক্ষতি হয়নি। উল্টে তারা 159টি ইরানি নৌকা ধ্বংস করে সাগরে ডুবিয়ে দিয়েছে। অন্যদিকে ইরান আবার সম্পূর্ণ উল্টো কথা বলছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রই নাকি জ্যাস্কের দিকে যাওয়া তাদের একটা তেল ট্যাঙ্কারে হামলা করে যুদ্ধবিরতি ভেঙেছে। ইরান আরও দাবি করছে যে তারা সফলভাবেই মার্কিন জাহাজে আঘাত হেনেছে আর আমেরিকা বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। বুঝতে পারছেন তো, যুদ্ধের এই চরম ডামাডোলে আসলে কে সত্যি বলছে সেটা বের করা সত্যি খুব মুশকিল। সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? এতগুলো মিসাইল হামলা, ড্রোন অ্যাট্যাক, ঘাঁটি ধ্বংস আর পাল্টাপাল্টি হুমকির পরেও মার্কিন নেতাদের বার্তাটা শুনলে আপনি তাজ্জব হয়ে যাবেন। তারা বলছে যুদ্ধবিরতি এখনও নাকি কার্যকর আছে, আমরা সংঘাত বাড়াতে চাই না।
মানে একদিকে রীতিমতো বোমাবর্ষণ চলছে, আরেকদিকে বলা হচ্ছে যুদ্ধবিরতি বহাল আছে। এই ধরনের পরস্পর বিরোধী কথাবার্তা পুরো পরিস্থিতিটাকে আরও বেশি কনফিউজিং এবং অস্থিতিশীল করে তুলছে, তাই না? আর সবশেষে এই পুরো বিষয়টা আমাদের বিশ্ব অর্থনীতিতে কতটা ধাক্কা দিচ্ছে সেটা নিয়ে একটু কথা বলা দরকার। এই সংকট যে শুধু মধ্যপ্রাচ্যের ব্যাপার তা কিন্তু একেবারেই নয়। এই সামরিক সংঘাতের খবর প্রকাশ্যে আসার সাথে সাথেই বিশ্ববাজারে তেলের দাম হুড়মুড় করে বেড়ে প্রতি ব্যারেলে $97 গিয়ে ঠেকেছে। আন্তর্জাতিক জ্বালানি বাজার যে কতটা ঠুনকো আর সেটা যে কত দ্রুত আমাদের সবার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে এটা তারই একটা জ্বলন্ত প্রমাণ। একটু পরিসংখ্যানের দিকে তাকালেই দেখবেন সংঘাত শুরু হওয়ার পরপরই আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI তেলের দাম রাতারাতি 3% লাফিয়ে বেড়েছে। হরমুজ প্রণালীতে একটু হাওয়া গরম হলেই যে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের চেন কতটা মারাত্মকভাবে ধাক্কা খায় এটা দেখে নিশ্চয়ই বেশ বুঝতে পারছেন। তো দিন শেষে মূল কথাটা কি দাঁড়াচ্ছে? উপসাগরীয় এই সংঘাতের সাথে আমাদের বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির একেবারে সরাসরি একটা সম্পর্ক আছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লেই পরিবহন খরচ বাড়ে আর তার সোজা প্রভাব পড়ে আমাদের দৈনন্দিন বাজারের উপর। জিনিসপত্রের দাম তখন হু হু করে বাড়তে থাকে। মধ্যপ্রাচ্যের এই সংঘাতগুলো আসলে সারা বিশ্বের সাধারণ মানুষের জীবনযাত্রা এবং জ্বালানি খরচ নিমেষের মধ্যে বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটা প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই। একটু ভাবুন তো, যদি একটা তথাকথিত যুদ্ধবিরতি চলাকালীন সময়েই এই রকম গাইডেড মিসাইল হামলা, ড্রোন অ্যাট্যাক আর তেলের খনিতে বিস্ফোরণের মতো ঘটনা ঘটে, তাহলে এই যুদ্ধবিরতি যখন আনুষ্ঠানিকভাবে শেষ হবে তখন পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে? বিশ্বশান্তি আর আন্তর্জাতিক অর্থনীতি এখন যে কতটা সূক্ষ্ম সুতোর ওপর ঝুলছে, এই প্রশ্নটাই যেন আমাদের সেই রুক্ষ বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।